ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুমন্ত। এডুটেক টিউটোরিয়াল চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের যে ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ স্বাস্থ্য ও শারীরশিক্ষার লাস্ট যে সাজেশন পর্ব আছে সেটা নিয়ে আলোচনা করতে এসেছি। তা বলো, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বিষয়টি বুঝতে পারবে এবং কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলি আমি আলোচনা করব উত্তর সহ। যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে পরবর্তীতে এই ধরনের আপডেট তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। আমি তোমাদেরকে ভূগোল এবং ফিজিক্যাল এডুকেশন এই দুটো বিষয় নিয়ে সাহায্য করি। যারা চ্যানেল ইতিমধ্যে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেলের তথ্য তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবে না, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো ভিডিওতে আসি। এর আগের দুটি ভিডিওতে আমি তোমাদের 1 থেকে 8টি চ্যাপ্টার, এই 1 থেকে 8 নম্বর চ্যাপ্টারের মধ্যে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং কোন প্রশ্নগুলো কীভাবে উত্তর লিখতে হবে সে বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এরপরে 9 থেকে 12 নম্বর চ্যাপ্টার পর্যন্ত প্রশ্নগুলো। এই 9 থেকে 12 নম্বর চ্যাপ্টারের মধ্যে কী কী প্রশ্ন করতে হবে এবং কোন প্রশ্নগুলি কতটা গুরুত্বপূর্ণ, কীভাবে লিখতে হবে সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলো দেখিনি। যারা আগের ভিডিওগুলি দেখোনি তাদের জন্য ওপরে আমি লিঙ্ক দিয়ে দেবো বা ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, তারা তোমরা সেখান থেকেও দেখে নিতে পারবে। চলো দেখি কী বলছে আজকে। অভিক্ষা ও মূল্যায়ন পর্ব কী, পরিমাপ ও মূল্যায়নের মধ্যে পার্থক্য কী। অভিক্ষা কী দেখো, এখানে আমাদের দেওয়া লেখা আছে কাকে বলে অভিক্ষা। শুধু সাধারণভাবে লিখলে হবে না, দুজন স্বাস্থ্য ও শারীরশিক্ষাবিদের মতে, অর্থাৎ ব্যারো এবং ম্যাগি, এদের মতে অভিক্ষা কী সেটাও দেখো লেখা আছে। জনসন এবং নেলসন এর মতে অভিক্ষা কী বা সেটাও দেখো দেওয়া আছে। এবার পরিমাপ কী, পরিমাপ কী একজন ব্যক্তির নির্দিষ্ট দক্ষতা বা সক্ষমতার স্তর সম্পর্কে তথ্য বা ডেটা সংগ্রহ করার জন্য ব্যবহৃত অভিক্ষা ও কৌশলকে বোঝায়। ইহা পরিমাণগত ও গুণগত দুপ্রকারের হয়। ব্যারোর মতে কী দেখো, পরিমাপ বলতে পরিমাণ সূচক তথ্য প্রাপ্তির জন্য একটি পরীক্ষা পরিচালনার প্রক্রিয়াকে বোঝায়। এটা তোলা গেল অভিক্ষা ও পরিমাপ কী, কাকে বলে গেল। এটা হচ্ছে মূল্যায়ন। মূল্যায়ন বলতে কী বোঝায় দেখো, মূল্যায়ন বলতে কী বোঝায় আমরা আলোচনা করছি। মূল্যায়ন বলতে কী বোঝায়, মূল্যায়ন বলতে শিক্ষার্থীর কৃতিত্বের গুণগত ও পরিমাণগত মাত্রার নিরূপণকে বোঝায়। যে প্রক্রিয়া দ্বারা শিক্ষার্থী শিক্ষার লক্ষ্য পূরণের পথে কতটুকু অগ্রসর হতে পেরেছে তা বিচার করা ও পারদর্শিতা নির্ণয়কে মূল্যায়ন বলা হয়। স্ট্যাফল বিমের মতে মূল্যায়ন হলো সিদ্ধান্তের বিকল্পসমূহকে বিচার বা বিবেচনার জন্য প্রয়োজনীয় তথ্য লাভ, বর্ণনা ও তথ্য সরবরাহের প্রক্রিয়াকে বোঝায়। পরিমাপ ও মূল্যায়নের মধ্যে পার্থক্য কী দেখো, পার্থক্য করে দিচ্ছি বিষয় দিয়ে, তোমরা এখানটা একটু পড়ে নাও। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সেকেন্ড সেমিস্টারে পড়ে নেবে, এখানটা লিখে নেবে প্রয়োজন পড়লে। দেখো এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই অংশের মধ্যে, দেহ ভর সূচক অভিক্ষা অর্থাৎ বিএমআই কী, ওয়েস্ট হিপ রেশিও অভিক্ষা কী। বিএমআই বা দেহ ভর সূচক হলো কি, উচ্চতার সাথে ওজনের সম্পর্ক। সাধারণভাবে প্রত্যেক মানুষের বা নমুনার ওজনকে উচ্চতা স্কোয়ার দিয়ে ভাগ করে সূচক নির্ণয় করা হয়। 1800 সালে বিজ্ঞানী অ্যাডলফে কুয়েটলেট প্রথম এটা উদ্ভাবন করেছিলেন। উদ্দেশ্য কি, দেহের ভর নির্ণয় করা, ওজন বাড়াতে বা কমাতে বা একই বজায় রাখতে হবে কিনা তা নির্ণয় করা, অর্থাৎ দেহের ওজন কেমন রাখতে হবে উচ্চতা অনুযায়ী সেটা নির্ণয় করা হয়। এটা করা হয় কীভাবে নির্ণয় করা হয় দেখো, উদাহরণ দেওয়া হয়েছে। সুভাষের ওজন 38 কেজি এবং উচ্চতা যদি 151.1 সেন্টিমিটার হয় তাহলে বিএমআই কত হবে। সূত্র কি, বিএমআই সমান ওজন বাই উচ্চতার স্কোয়ার। তো দেখো এখানে করে দেখানো হয়েছে, তোমরা দেখে নাও অঙ্কটা একটু। 151 সেন্টিমিটার মানে 1.51 মিটার, মিটারে করে নিতে হবে, কিলোগ্রাম পার মিটার স্কোয়ার। এভাবে উত্তরটা বেরোচ্ছে। এবার দেখো কতর মধ্যে থাকতে হবে, 17.3 কেজি পার মিটার স্কোয়ার বেরিয়েছে। তো 17.3 কেজি পার মিটার স্কোয়ার মানে কান ঘরের মধ্যে পড়ছে, কম রোগা এর মধ্যে পড়ছে, তাহলে এইখানে মধ্যে আছে। তাহলে উদাহরণ থেকে কী বোঝা যাচ্ছে, এই যে ছকটা, এই ছকটা একটু গুরুত্বপূর্ণ, এই ছকটা তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। কম, স্বাভাবিক, অতিরিক্ত ওজনের সূচক কত থেকে কত থাকে, উপশ্রেণী কী, সূচক কী, এটা ভালোভাবে মনে রাখতে হবে। সিদ্ধান্তে কী আসতে পারি, উপযুক্ত উদাহরণ থেকে এই সিদ্ধান্তে আসা যায় যে সুভাষ কম রোগা, তাকে স্বাভাবিক অবস্থায় আসার জন্য পুষ্টিকর খাদ্য গ্রহণ প্রয়োজন। এটা হচ্ছে বিএমআই সূচক বা দেহ ভর সূচক অভিক্ষার পরিমাপ। এবার ওয়েস্ট হিপ রেশিও অভিক্ষা কী দেখো, এখানে দেখা যাচ্ছে ওয়েস্ট হিপ রেশিও, কোমর ও নিতম্বের পরিধি পরিমাপ করার জন্য এই অভিক্ষাটি করা হয়। কোমর, নিতম্ব ও নিতম্বের উপর কতটা চর্বি জমে আছে তা নির্ণয় করা হয়। বিএমআইয়ের তুলনায় ইহা নির্ভুল। কীভাবে করা হয়, উদ্দেশ্য কী, কোন উদ্দেশ্য করা হয়, সরঞ্জাম কী কী লাগে, পদ্ধতি কী কী লাগে, সূত্র কীভাবে পরিমাপ করা হয়, স্কোর থাকে, এগুলোর জন্য তোমাকে করতে হবে। এগুলোর জন্য তোমার 4 নম্বর থাকবে। এই পুরোটি নোটের আকারে লিখতে হবে।
অর্থাৎ এটাকে বলা হয় আমাদের টিকার আকারে লিখতে হবে, তবে তোমরা 4 নম্বর পাবে। এটা হলো। এবার কী বলছে, স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতা পরিমাপের হার্ভার্ড পদক্ষেপ অপেক্ষা, মাংসপেশী সহনশীলতা পরিমাপের অপেক্ষা ও নমনীয়তা পরিমাপের অপেক্ষা সম্পর্কে আলোচনা করো। 3 রকম অপেক্ষা আছে। একটা হার্ভার্ড পদক্ষেপ কী করা হয়, মাংসপেশীজনিত শারীরিক সক্ষমতা পরিমাপ, আমাদের শরীরে মাংসপেশিগুলো কতটা সতেজ, কতটা সুস্থ, কতটা কর্মক্ষম সেটা দেখতে পরিমাপ করা হয়। কী কী লাগে, উদ্দেশ্য, কোন উদ্দেশ্যে করা হয়, কী কী উপকরণ লাগে এখান থেকে একটু পড়ে নেবে। পদ্ধতি কীভাবে করা হয়, মিনিটে 30 বার বেঞ্চের উপর উঠতে হবে এবং বেঞ্চে ওঠার সময় শরীর সোজা রাখতে হবে। প্রথমে বাঁ পা, পরে ডান পা পর্যায়ক্রমে চলবে। 5 মিনিট যেভাবে চলবে, তারপর চেয়ারে হাত লেগে বসতে হবে। নাড়ির স্পন্দন গণনা করা হবে যে কতবার, মানে চেয়ারে একবার বাঁ পা তুলতে হবে, আবার একবার ডান পা তুলতে হবে, একবার বাঁ পা তুলতে হবে, আবার ডান পা তুলতে হবে। মানে কি, বাঁ পা তুলবে তখন ডান পাটা নিচে থাকবে, আবার ডান পা তুলবে তখন বাঁ পা নিচে থাকবে। এভাবে সিঁড়িতে ওঠার মতো ব্যাপারটাকে করতে হবে। হ্যাঁ, এবার পয়েন্ট গণনা হবে, এই সূত্রের মধ্যে পয়েন্ট গণনা হবে। পয়েন্ট গণনা করে দেখা যাবে যে কার কতটা মানে সুস্থ, বা কে কতটা মাংসপেশি কতটা সহনশীল। এবার মাংসপেশির সহনশীলতা পরিমাপ অপেক্ষা, পা ভাঁজ করে সিট আপ দেওয়া হয়। অনেকে আমরা অবশ্যই করি, পা ভাঁজ করে সিট আপ দিই। এটা কি দেখা হবে, তলপেট বা উরুর মাংসপেশি সহনশীলতা পরিমাপ অপেক্ষা করা হয়। অর্থাৎ আমাদের তলপেট এবং উরু, থাই, এই জায়গায় মাংসপেশি কতটা সহনশীল। সকলের ক্ষেত্রেই করা হয়, কিছু উপকরণ কিছুই নেই, মাদুরের উপর শুয়ে করা হয়। হ্যাঁ, এখানে মাদুরে চিত হয়ে শুয়ে, হাঁটু ভাঁজ করে শুয়ে পায়ের গোড়ালি দুটিকে আমাদের নিতম্বের কাছে অর্থাৎ পাছার কাছে আনতে হবে এবং গোড়ালি নিতম্বের প্রান্ত, গোড়ালি আর পাছার কাছে চক দিয়ে দাগ দিয়ে রাখতে হবে যেন পা বেরিয়ে চলে যায়। এবং ওখান থেকে মাথার পেছন দিকে হাত রেখে কুনুই নিয়ে ওপর দিকে উঠতে হবে। এটাকে সিট আপ দেওয়া বলে অনেকটা। আঙুল যেন না খোলে, মাথা ঘাড় বা কুনুই যেন ভূমি স্পর্শ করে থাকে। 1 মিনিটে কতগুলি সিট আপ দেওয়া হবে, সেটাই হচ্ছে তার স্কোর। 1 মিনিটে কতগুলি সিট আপ দিতে পারবে। আচ্ছা, নমনীয়তা পরিমাপ অপেক্ষা, কতটা শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলি কতটা ফ্লেক্সিবল, কতটা কোন দিকে আমরা ঘোরাতে পারি, কত সহজে ঘোরাতে পারি, এটা একটা করা যায়। হ্যাঁ, এটা একটা ছবিতে দেখানো হয়েছে কীভাবে করা হয়। এই যে একটা বক্সের মধ্যে পাটাকে রেখে শুয়ে থাকতে হবে, তুই হাত দুটো তুলে ওই বক্সের ওপরে একটা স্কেল থাকবে, হাতে করে স্কেলটাকে সরাতে হবে। একে ফুট স্কেল বা ফ্লেক্সোমিটার বলে, এভাবে করতে হবে। 3 বার সুযোগ দেওয়া হবে, কত দূরে ঠেলে সরাতে পারবে স্কেলটাকে। প্রথম ছবিটা দেখো, একটা স্কেল দেখা যাচ্ছে ওপরে, সরু করা খাপের মতো, এই হাত দিয়ে ঠেলতে হবে যে যতবার পারবে। বালক বালিকা উভয়ের জন্য আলাদা আলাদা পয়েন্ট থাকে, কে কত দূর ঠেলতে পারবে। হ্যাঁ, 10 থেকে 12 বছর বয়সী ছেলে মেয়েদের অভিজ্ঞতা করা হয়। এটা একটা ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। এবার আছে দেখো পরের চ্যাপ্টার, নেতৃত্বদান ক্ষমতার বিকাশ। নেতৃত্ব কাকে বলে, আদর্শ নেতার গুণাবলী কী কী, নেতৃত্ব কাকে বলে। লিডারশিপ শব্দটি ইংরেজি শব্দ থেকে এসছে, বা লিড অর্থাৎ চালনা করা বা পথ দেখানো থেকে এসছে। এবার তোমরা পড়ে নেবে একটু জাস্ট এখান থেকে কে কী বলেছে। হ্যাঁ, নেতার কাজ কী, নেতার কী কী গুণ থাকতে হবে, দেখো এখানে আছে কী কী গুণাবলী থাকতে হবে। আমি যেগুলো তলায় দাগ দিয়েছি সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে পয়েন্ট আকারে লিখতে পারলে ভালো হয়। মানে ব্যক্তিত্ব, গুণ হচ্ছে দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে, বুদ্ধিমত্তা থাকতে হবে, উদার হতে হবে, নিরপেক্ষ হতে হবে, সাহসী হতে হবে, সুস্থ ও সামর্থ্য হতে হবে, ধৈর্যশীল ও সহনশীল হতে হবে, সাংগঠনিক দক্ষতা থাকতে হবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে। আদর্শ পুরুষ হতে হবে, যেন কারোর সঙ্গে খারাপ ব্যবহার না করে, সেগুলো দেখতে হবে। এইগুলো আছে, এগুলো তোমরা জাস্ট একটু পড়ে নেবে। নেতৃত্বদান কী, শুধু নেতা হলেই তো হবে না, নেতা বিভিন্ন রকম হতে পারে। কীরকমভাবে দলকে পরিচালনা করছে, নেতা মানে কি, তার বিভিন্ন গুণাবলীর মাধ্যমে কোনো একটা দলকে পরিচালনা করা। সেরকমভাবে হিসাব করে নেতাকে ভাগ করা হয়। স্বৈরতান্ত্রিক বা একনায়কতান্ত্রিক, মানে নিজে যা ভাববে সেটাই করবে। মুক্ত নেতৃত্ব, দলের সকলের পরামর্শ গ্রহণ করে সিদ্ধান্ত গ্রহণ করবে। গণতান্ত্রিক নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণের সময় কেউ দলের সকল সদস্যের মতামত গ্রহণ করবে। আর পরোপকারী নেতৃত্ব, দেখি পরের উপকার করার কথা চেষ্টা করবে এবং তাদের লক্ষ্য পূরণে সাহায্য করবে, তার পরোপকারী নেতৃত্ব বলে। নেতৃত্বের কাজ কী, নেতাকে কী কী লক্ষ্য রাখতে হবে বা কী কী মনে রাখতে হবে। নেতাকে তার কার্য সম্পাদন করতে প্রথমেই লক্ষ্য স্থির রাখতে হবে, যে কী কাজটা করতে চলেছি সেই লক্ষ্য স্থির রাখতে হবে। নেতার কাজগুলো হচ্ছে এইগুলো, দেখো একটু বিভাজন তৈরি করলে হবে না দলের মধ্যে। হ্যাঁ, সঠিক কর্মী নির্বাচন করতে হবে সঠিক কাজের জন্য, প্রতিটি কাজের জন্য সঠিক নির্দেশ দান করতে হবে, কাজের তদারকি করতে হবে। সমন্বয় সাধন ঘটাতে হবে সকলের মধ্যে, বিভিন্ন বিভাগে কর্মীর মধ্যে ঝড়ে ঝামেলা তুললে হবে না। অবশ্যই কর্মীদের খোঁজ খবর রাখতে হবে, সুখ দুঃখে খোঁজ খবর রাখতে হবে, কোনো সমস্যায় পড়ছে কিনা সেটা নজরে রাখতে হবে, উৎসাহ দিতে হবে, কাজ করার উৎসাহ দিতে হবে তাদেরকে। এরপরে প্রশ্ন হচ্ছে সুস্থতা কী। সুস্থতা কী, একটা বহুমাত্রিক বিষয়। সুস্থতা মানে কি, একটা ইতিবাচক দিক, স্বাস্থ্যের একটা ইতিবাচক দিক, দিয়ে ভালো আছি, সেটা কীরকম ভালো থাকা, সামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, শারীরিক দিক থেকে, সব দিক থেকেই এটা ভালো থাকা, যাকে ওয়েলনেস বলে। এটা অনেক ভাগে ভাগ করা হয়।
প্রাক্ষবিক, আর্থিক, সামাজিক, আধ্যাত্মিক, পেশাগত, শারীরিক, বৌদ্ধিক, পরিবেশগত এরকম ভাগে ভাগ করা হয়। উদ্দেশ্য কী, কেন ভাগ করা, কী কী উদ্দেশ্য করা, কী উদ্দেশ্যে সুস্থতাটা নির্ণয় করা হয়? সামগ্রিকভাবে সুস্থ থাকা, চাপ কমানো, আচরণ পরিবর্তন ঘটানো, ক্ষমতায়ন ঘটানো, এগুলো। উপায় কীভাবে থাকা যায়, কীভাবে সুস্থ থাকা যায়? পুষ্টিকর খাদ্য গ্রহণ, শারীরিক ব্যায়াম, বিশ্রাম, নেশা থেকে মুক্তি, নিয়মিত চেক আপ, আলোচনা চক্র, আড্ডা, এগুলোর মাধ্যমে। হ্যাঁ, এবার কি গুরুত্ব কেন সুস্থ থাকতে হবে কেন? আরোগ্য লাভ করার জন্য, হৃদরোগের সম্ভাবনা কমানোর জন্য, মানসিক চাপ নিয়ন্ত্রণ করার জন্য, যথাযথ বৃদ্ধি ও বিকাশের জন্য, বার্ধক্যজনিত সমস্যা রোধ করার জন্য, সুন্দর ও সুঠাম দৈহিক গঠনের জন্য, অকাল বার্ধক্য রোধ করার জন্য। এরপর একটা প্রশ্ন হচ্ছে কি, সক্ষমতা কাকে বলে? স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। এটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সক্ষমতা কি? যে কোনো কাজ করার ক্ষমতা বা সামর্থ্যকে সামগ্রিকভাবে সক্ষমতা বলে। হ্যাঁ, সক্ষমতা বলতে আর কি বোঝায়, এখানে একটু জাস্ট তোমরা পড়ে নাও। হ্যাঁ, বা ফিটনেস কি? স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদান দুটো ভাগে ভাগ করা হয়। স্বাস্থ্য সম্পর্কিত সক্ষমতার উপাদান আর দক্ষতা সম্পর্কিত সক্ষমতার উপাদান। একটা স্বাস্থ্য সম্পর্কিত, একটা দক্ষতা সম্পর্কিত। স্বাস্থ্যের মধ্যে কী কী পড়ে? পেশি শক্তি, নমনীয়তা, পেশি সহনশীলতা, দেহ উপাদান, হৃদ শ্বসনতান্ত্রিক সহনশীলতা। আর দক্ষতার মধ্যে কী কী পড়ে? গতি, ক্ষমতা, ক্ষিপ্রতা, ভারসাম্য, প্রাকৃতিক প্রতিক্রিয়া, সময়, সমন্বয় সাধন, এগুলো। এবার এগুলোকে আলোচনা করা হয়েছে। পেশি শক্তি মানে কি? আমাদের পেশির কাজ করার ক্ষমতাকে বোঝায়। পেশির সহনশীলতা মানে কি? পেশিগুলি সঞ্চালনমূলক ক্ষমতা। দেহ উপাদান মানে কি? আমাদের দেহ বিভিন্ন পেশি, কলা, যন্ত্র, মেদ, এগুলো দ্বারা পরিপূর্ণ, এদের পরিমাণকে বোঝায়। নমনীয়তা কি? আমাদের অস্থি সন্ধি বা আমাদের পেশিগুলি কত নমনীয়, কত তাড়াতাড়ি সঞ্চালন হতে পারে। হৃদ শ্বসনতান্ত্রিক সহনশীলতা, হৃৎপিণ্ড দ্বারা শরীরের বিভিন্ন অংশে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন, পুষ্টি, রক্ত সরবরাহ হয় কি হয় না। এবার দক্ষতা সম্পর্কিত উপাদান, এদেরকে একটু বর্ণনা করতে হবে। গতি, অঙ্গ প্রত্যঙ্গের দ্রুত সঞ্চালনকে বোঝায়। ক্ষিপ্রতা, গতির সাথে সাথে দ্রুত দিক পরিবর্তনকে বোঝায়। দ্রুততার সঙ্গে পেশির সংকোচন ও প্রসারণকে বোঝায়, যে ক্ষমতাকে। ভারসাম্য, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে সামঞ্জস্য অবস্থায় রাখাকে বোঝায়। প্রতিক্রিয়া সময়, কোনো একটি উদ্দীপনার জন্য আমরা কত তাড়াতাড়ি তাকে প্রতিক্রিয়া দিতে পারি, সেটাকে বোঝায়। সমন্বয় সাধন, কোনো কাজ সম্পাদনের জন্য স্নায়ু, পেশি ও দেহের বিভিন্ন ইন্দ্রিয়গুলির মধ্যে যথাযথ সংযোগ স্থাপন আছে কিনা, সেগুলোকে বোঝায়। তাহলে এই ছিল আজকে আলোচনা। আজকে এখানে এ পর্যন্তই। তোমাদের থার্ড সেমিস্টারে ফিজিক্যাল এডুকেশনের পরীক্ষা ভালো হোক। এই প্রশ্নগুলি পড়লে অবশ্যই তোমরা কমন পাবে, এটুকুনি আমি নিশ্চিত। তো সুস্থ থাকবে, ভালো থাকবে, সঙ্গে থাকবে।